যেভাবে লিখছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। নমস্কার রাসেল ভাই, ভালো আছেন নিশ্চয়ই? অনেকদিন আগে একটি ঘটনা পাঠিয়েছিলাম এবং সেটি পড়ে শোনানো হয়েছিল। কাজের ব্যস্ততার সময় করে আরও একটি ঘটনা লিখে পাঠাচ্ছি। পড়ে শোনালে খুশি হব, আর না পড়লেও সমস্যা নেই। আবারও অন্য একটি ঘটনা পাঠাবো। আমার পরিচয়টা দিই, আমি শোভন, কলকাতায় ভবানীপুরে থাকি। ঘটনাটি একটি বাড়িকে নিয়ে। ঘটনাটি আপনাদের ভয়ের লাগবে কিনা জানি না, তবে এই বাড়িটি প্রত্যক্ষ করা কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। আমি এই বাড়ির নাম উল্লেখ করছি আপনার জানার উদ্দেশ্যে, কিন্তু আপনি নামটি শ্রোতাদের না জানালে কৃতজ্ঞতা বোধ করব। এইবার ঘটনায় আসা যাক। এরপরে তিনি বাড়ির নাম শেয়ার করেছেন, এবং আমি যেটা বলবো যে উনি যেহেতু ঘটনাটা লিখে পাঠাচ্ছেন, আমাদের যতটা সম্ভব আমরা তো বিশ্বাস করি যে আপনারা সত্যি ঘটনা পাঠান। ঘটনাটা খুবই অদ্ভুত। তো এই ঘটনা আমি জানি না আপনারাই বিশ্বাস করা বা না করাটা সেটা সম্পূর্ণ কমপ্লিটলি আপনাদের ব্যাপার। তো লিখছেন যে এইবার ঘটনায় আসা যাক। আমি আর আমার এক বন্ধু এই বছরের ফেব্রুয়ারি মাসে কালিম্পং বেড়াতে গিয়েছিলাম। চারিদিকে ঠান্ডা বাতাস, গাছপালায় পাহাড়ে ঘেরা খুবই সুন্দর পরিবেশ সেখানে, ঠিক যেন একটা ছোটখাটো স্বর্গরাজ্য। আমরা কালিম্পংয়ে পৌঁছে একটা গাড়ি হায়ার করে সেই বাড়িটির উদ্দেশ্যে রওনা হলাম। প্রথমে ড্রাইভার ওখানে যেতে রাজি হচ্ছিল না, একটু বেশি ভাড়ার লোভ দেখিয়ে জোরাজুরি করতে সে রাজি হল। ইন্টারনেটে সার্চ দিলে এই বাড়িটি সম্পর্কে সবিস্তারে জানতে পারবেন। প্রথমে ড্রাইভার দুপুর 2:17 নাগাদ আমরা ওখানে পৌঁছালাম। বাড়িটি অনেক বড় আর পুরনো। বাড়িটার দেয়ালে বেশ কিছু জায়গা পরগাছায় ঢেকে গেছে। মেইন গেট থেকে বাড়ির ভেতরে যাওয়ার জন্য ছোট একটা রাস্তা, রাস্তার দুপাশে ছোট ছোট গাছ লাগানো, আর তার পাশে ফাঁকা জায়গায় ছোট গার্ডেনের মতো। বাড়ির দুপাশে একটু পেছনের দিকে লম্বা কিছু গাছ রয়েছে, আর বাদিকে ঘন জঙ্গল, তারপর পাহাড়। আমরা বাড়িতে প্রবেশ করলাম। ভেতরটা কাঠের, সব আসবাবপত্র কিছু ছবি দিয়ে খুবই সুন্দরভাবে সাজানো। রুমের মেঝেটা ম্যাপেল দিয়ে বানানো। তবে হোটেল হলেও সেখানে তেমন মানুষজন চোখে পড়ছিল না। বাড়িতে ঢুকে রিসেপশনে কিছু সময় ম্যানেজারের সাথে কথা বলে রুমের দিকে চলে গেলাম। আমাদের থাকার জন্য দোতলায় ডান দিকে প্রথম ঘরটি খুলে দেওয়া হলো। ঘরটি বেশ বড় ও সুন্দর। আসলে ইংরেজিদের তৈরি বাড়ি সুন্দরই হয়ে থাকে। এই জায়গাটি খুব নির্জন এবং একটু অন্ধকারাচ্ছন্ন। এখান থেকে বাজার বা জনবসতি বেশ কিছুটা দূরেই। আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে 7টা নাগাদ একটু জায়গাটা ঘুরে দেখব ভেবে নিচে নামলাম। আমাদের বাইরে যেতে দেখে ম্যানেজার আমাদের ডাক দিল এবং তার কাছে বসতে বলল। বছর 55 কি 56 এই ভদ্রলোকের আচরণ খুবই বন্ধুসুলভ, আতিথেয়তা একেবারে পারদর্শী। আমরা অনেক সময় তার সাথে বসে আড্ডা দিলাম। তারপর তিনি আমাদের রাতে খাওয়া দাওয়া করে রুমেই থাকতে বললেন। ঘর থেকে অযথা এদিক ওদিক ঘোরাঘুরি করতে নিষেধ করলেন। আবারও বলেন যে দরজার বাইরে যদি কোনো ধরনের শব্দ হয় তাহলে সেটা ওয়েট করতে, যদি কোনো প্রবলেম হয় তাহলে তাকে কল করতে, উনি না আসা পর্যন্ত যেন দরজা না খোলা হয়। আমরা ম্যানেজারের কথা মতোই চলতে শুরু করলাম। মাঝে 2 দিন খুব স্বাভাবিকভাবেই কাটলো। তৃতীয় দিন থেকে ঝামেলা শুরু হলো। রাত 11:43 হবে। খাওয়া দাওয়া করে আমি বিছানায় বসে বই পড়ছিলাম। আমার বন্ধুটি ফোন ঘাঁটছিল, দুজনেই জেগে। হঠাৎ করিডোরের ডান দিক থেকে কেউ মেঝের ওপর পা ঘষে ঘষে আমাদের রুমের বাইরে এসে দাঁড়ালো। তারপর দরজায় 3 বার
ঠক 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 করে শব্দ করে আবার পা ঘষে ঘষে বাঁ দিকে চলে গেল। আমরা দুজনেই শব্দটা শুনতে পেলাম। আমার বন্ধুটি বলে উঠল, কে কে ওখানে? কোনো উত্তর না পাওয়ায় সে বাইরে বেরোনোর জন্য দরজার কাছে এগিয়ে গেল। আমি বললাম, দাঁড়া, একা যাস না। দরজা খুলে দুজনে একসাথে বেরিয়ে কিছুই দেখতে পেলাম না, সবকিছুই স্বাভাবিক। দুজনেরই মনে হতে লাগলো অনেক প্রশ্ন জাগছিল মনের ভেতর। মনের ভুল ভেবে দুজনেই শুয়ে পড়লাম। নেক্সট দিন সকালে আমি ম্যানেজারের কাছে ঘটনাটি শেয়ার করি। আমার কথা শুনে উনি বললেন, এইসব ছোটখাটো শব্দে কান দেবেন না, মাঝে মাঝে এরকম হয়, তবে ভয় পাবেন না, রূপ থেকে বেরোবেন না, আমায় কল করবেন, আমি আসব। আবার সেই রাতেরই একটা ঘটনা ঘটল। আমি অনেক রাত পর্যন্ত জেগে বই পড়ছিলাম। আমার বন্ধুটি ঘুমাচ্ছিল। আমি স্মোক করার জন্য জানালার কাছে দাঁড়িয়ে একটা সিগারেট জ্বালিয়ে বাইরের দিকে তাকিয়েছিলাম। চাঁদের আলোয় আর অন্ধকারে বেশ অলৌকিক একটা পরিবেশ তৈরি হয়েছিল তখন। হঠাৎ আমি দেখলাম একটা গাছের মাথা থেকে মাটির দিকে মানুষের মতো আকৃতির কিছু একটা, কিন্তু খুব অস্পষ্ট একটা অবয়ব টিকটিকির মতো নেমে আসছে। মোটামুটি বোঝা যাচ্ছে মাথাটা নিচের দিকে, পাটা উপরের দিকে। ওটি নিচে নেমে হামাগুড়ি দিয়ে জঙ্গলের ভেতর চলে গেল। এই দৃশ্যটি দেখে আমার সমস্ত শরীর বরফের মতো জমে গিয়েছিল। নড়াচড়া করতে পারছিলাম না, মুখ থেকে কোনো সাউন্ড বের করতে পারছিলাম না। আঙুলের সিগারেট ছ্যাঁকায় বডিটা হালকা হয়ে গেল। তখন আমার পুরো শরীরে ঘাম। হাতে থাকা সিগারেটটা কখন শেষ হয়ে গেছে কোনো খেয়ালই নেই আমার। আমি সেই রাতটা অনেক ভয়ে জেগেই কাটিয়ে দিলাম। বাড়ির কাজের লোকজনদের সাথে এই বিষয়ে কথা বলতে গেলে তারা কিছুই বলতে চায় না। আমার খুব অস্বস্তি লাগা শুরু করলো। আমি ফ্রেন্ডকে সব কথা জানালাম এবং আমরা দুজন ফ্রেন্ড ঠিক করলাম পরের দিন আমরা এই বাড়িটা ত্যাগ করে কলকাতায় চলে যাব। যাই হোক, আমরা রাতে ডিনার করে জামা কাপড় প্যাক করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। রাত প্রায় 1:30 কি 2টা নাগাদ আমার ফ্রেন্ডটি তার জল খাবারের প্রয়োজন হয় এবং সে বিছানা থেকে নেমে বাঁদিকে টেবিলে রাখা গ্লাসে করে জল খেয়ে বিছানার দিকে আসবে। এই সময় সে দেখল তার রুমের দরজাটা আস্তে খুলে গেল। তখন রুমে হালকা একটা নাইট বাল্ব জ্বলছিল আর বাইরে করিডোর থেকে লাইটের আলো ঘরে আসছিল। সে স্পষ্ট দেখছে কালো মানুষের আকৃতির কিছু একটা স্পষ্ট জিনিস, একটা অবয়ব হামাগুড়ি দিয়ে বিছানার কাছে এলো এবং ঠিক আমার পায়ের কাছে বসে ঠিক বৃদ্ধ মানুষের মতো অঝরে গুনগুন করে কান্না শুরু করল। আমার বন্ধুটি এই দৃশ্য দেখে আর ঠিক থাকতে পারেনি। সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। আমি চিৎকার শুনে লাফ দিয়ে উঠে বিছানা থেকে নেমে লাইট অন করতেই দেখি ও মেঝেতে পড়ে আছে। আমি নানাভাবে চেষ্টা করছিলাম ওর জ্ঞান ফেরানোর। ইতিমধ্যে নিচে থেকে সবাই ছুটে এলো ঘরে। সবাই অনেক চেষ্টা করলাম, কিন্তু ওর জ্ঞান ফিরল না। অনেক টেনশনে বাকি রাতটা জেগেই কাটালাম। আমি খুব ভয় পেয়েছিলাম যদি ওর কিছু হয়ে যায় তাহলে ওর বাবা মাকে কি জবাব দেব। তাই ভেবে পরের দিন সকালে ওর জ্ঞান ফিরল। সুস্থ হবার পর সবকিছু আমাদের জানালো। আমি ম্যানেজারের দিকে রাগের দৃষ্টি নিয়ে তাকাতেই সে সবকিছু বলতে শুরু করল। বাড়িটা 90 বছর ধরে এরকম ভাবেই দাঁড়িয়ে আছে। বাড়িটা অনেক কিছু দেখেছে, অনেক ইতিহাস জড়িয়ে আছে বাড়িটাকে নিয়ে। জর্জ মর্গান নামে একজন ইংরেজ ভদ্রলোক 1930 সালে এই বাড়িটি নির্মাণ করেন। এখানে তার স্ত্রী ও এক সন্তান নিয়ে তিনি থাকতেন। শোনা যায় কোন এক অজানা কারণে তিনি একদিন তার স্ত্রী ও সন্তানকে হত্যা করেন এবং নিজেও পরে মারা যান। তারপর থেকেই সব অদ্ভুত ধরনের ঘটনা ঘটা শুরু করে এখানে। ওনার মৃত্যুর পর অনেকদিন এই বাড়িটা ফাঁকা পড়েছিল। স্বাধীনতার পরে সরকারের অধীনে এই বাড়িটি চলে যায়। এটিকে নতুন করে টুরিস্ট লজ বানিয়ে ফেলা হয়। এখানে কোনো মানুষ বেশি দিন থাকতে পারে না। মাঝে মাঝে তারা এটা দেখে ভয় পায়, পরের দিন আর কাজেই আসে না। ম্যানেজারের মুখ থেকে সব শোনার পর আমরা
ওই দিন রাতটা কোন রকমে একটি রুমে কাটিয়ে দিয়ে পরের দিন কলকাতার উদ্দেশ্যে রওনা। বেরোনোর সময় আমরা বাইরে থেকে যখন দরজার দোতলায় জানালাটার দিকে তাকাই, তখনও সেই অবয়বটি আমরা দেখতে পাই এবং স্পষ্ট দেখতে পেলাম দাঁড়িয়ে আছে। আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি, তবে ভয়ে যে মানুষকে কতটা নিরীহ বানাতে পারে সেটা ভালো করে অনুভব করতে পারছিলাম। আপনি একবার কল্পনা করে দেখুন, রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, উঠে আমার বন্ধুটির পায়ের কাছে খুব অস্বাভাবিক কিছু আপনি দেখতে পেলেন, কি করবেন? ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন, খুশি হব। আমার কাছে আরো কিছু ঘটনা আছে, সময় হলে পাঠাবো। তো এই ছিল ঘটনা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা যে মেইলটা আছে সেই ইমেইলটা একটু পড়ে আসবো এবং তারপরে যাব আমাদের অতিথির কাছে। ইন দ্য মিন টাইম আপনারা অবশ্যই আমাদের লিখতে ভুলবেন না। আমি আমাদের পরের অতিথির কাছে যাচ্ছি এবং তার ঘটনাটা আমি তার মতো করে পড়ে শোনাচ্ছি। তো তিনি যেভাবে লিখছেন, তিনি একটা পেশায় আছেন, যে পেশাটার কারণে তিনি আসলে স্টুডিওতে আসতে পারবেন না, ঢাকায় থাকার পরেও সে কারণে তার ইমেইলটা আমরা পড়ে শোনাচ্ছি। ভাই, সালাম নিবেন। আমি জানি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি যদিও ঢাকা থাকি, কিন্তু বিশেষ কারণে আপনার স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব নয়, আর আমার পরিচয় প্রকাশ করা সম্ভব নয়। কেন পরিচয় প্রকাশ করা সম্ভব নয় তা আপনি পুরো ঘটনা শুনলে বা শ্রোতাদের শোনালে বুঝতে পারবেন। আমার ঘটনা যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। এবং তিনি লিখেছেন যে আমি তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কর্মরত ছিলাম। আমার দায়িত্ব ছিল বাংলাদেশের একটি ছোট জেলায়। একদিন রাতে আমি কাজ শেষে ঘুমোতে গেছি, এমন সময় আমার এক কলিগ এসে আমাকে খবর দেয় যে স্যার, একজন লোক এসেছে আপনার সঙ্গে দেখা করতে। ভাবলাম হয়তো কেউ বিপদে পড়ে এসেছে অথবা কোনো সোর্স এসেছে কোনো গোপন খবর দিতে। আমি তাই কাল বিলম্ব না করে লোকটিকে আমার অফিসে পাঠিয়ে দিতে বললাম। আমি অফিসে বসে লোকটির জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে লোকটি আমাকে সালাম দিয়ে আমার রুমে প্রবেশ করল। আমি তার দিকে তাকালাম এবং দেখলাম একটা কালো মতো লোক দাঁড়িয়ে আছে। তার দৃষ্টিতে কোনো আলো নেই, কেমন যেন অপার্থিব চাহনি। কিন্তু আমি কোনো কিছু না ভেবে জিজ্ঞাসা করলাম, কি চাও তুমি? কোনো বিপদ? লোকটি বলল, স্যার, আমাদের এখানকার কবরস্থান থেকে প্রায় লাশ চুরি হচ্ছে। আপনি যদি একটা ব্যবস্থা করতে পারেন তাই আপনার কাছে এসেছি। আমি বললাম, তোমার কাছে কোনো সোর্স আছে যে আমাকে এই সকল লাশ বা তাদের সেই চোর ধরতে সাহায্য করতে পারে? লোকটা বলল, সে নিজেই যাবে আমার সাথে, অবশ্য যদি আমি এই কাজটি করি। আমি কোনো কিছু চিন্তা না করে লোকটার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, তুমি কি নিশ্চিত আজ লাশ চোরেরা কবরস্থানে আসবে লাশ চুরি করতে? লোকটি বলল, স্যার, আমি তো আপনার সাথে আছি, আর না আসলে আপনি আমাকে যা শাস্তি দেবেন তা মাথা পেতে নেব। আমি আমার লোকজনকে ঘুম থেকে উঠিয়ে খবর পাঠালাম এবং অভিযানের জন্য প্রস্তুতি নিতে বললাম। নিকষ কালো অন্ধকার, আমাদের মাইক্রোবাস অন্ধকারের বুক চিরে এগিয়ে যাচ্ছে। আমরা 8 জন এবং সঙ্গে সেই লোকটি। রাত 2:10 ঘড়িতে আমি এবং আমার সাথীরা সাথে সেই লোকটিকে নিয়ে লোকটার দেখানো পথে সেই কবরস্থানে পৌঁছে গেলাম। আমরা দেখলাম বিরাট এক কবরস্থান, লম্বায় প্রায় 1 কিলোমিটার আর প্রস্থে প্রায় ½ কিলোমিটার হবে। ঘন জঙ্গল আর নিশ্চিদ্র অন্ধকার, চারিদিকে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আমরা টর্চের আলো ফেলতে ফেলতে অসংখ্য কবরের ফাঁক দিয়ে এগিয়ে যাচ্ছি, কিন্তু লোকটি যেন অন্ধকারে দেখতে পাচ্ছে এমন ভাবে এগিয়ে চলছে। প্রথমে কিছুটা খটকা লাগলেও পরে ভাবলাম, অন্ধকারে গ্রামের মানুষ পরিচিত পথে দিনের মতোই চলতে পারে। আমি রেডিয়াম ঘড়িতে দেখলাম রাত 2:34। লোকটা আমাদের থামতে বলল। আমরা একটা নতুন কবরের সামনে। আমি লোকটাকে জিজ্ঞেস করলাম, তুমি কিভাবে জানলে আমরা কোন কবরের লাশ চুরি হবে? লোকটি আমাকে নীরব চোখে ধমকের দৃষ্টিতে বলল, আমি জানি স্যার। আমি বললাম,
আমি ভাবলাম লোকটি হয়তো চোর দলেরই সদস্য, বনিমনা না হয় সে তার সাথীদের ধরিয়ে দিচ্ছে। যা খুশি হোক, আমার অপারেশন সাকসেসফুল হলেই হলো, পরে বিষয়টা তদন্ত করা যাবে, এই ভেবে আমি বেশি কথা বাড়ালাম না। আমরা প্রায় 30 মিনিট অপেক্ষা করলাম। আমার সাথীরা আশেপাশে ছড়িয়ে পড়েছে। আমি সেই লোকটাকে এবং আমার সব সময়ের সাথেই আমি সেটা নিয়ে অস্ত্র নিয়ে আমি ঝোপের পাশে আড়ালে অবস্থান নিলাম। মশা যেন আমার শরীরের প্রতিটা খোলা জায়গায় রক্ত খাওয়ার প্রতিযোগিতায় নেমেছে। আমি খেয়াল করলাম লোকটাকে একটা মশাও কামড়াচ্ছে না। আরো প্রায় 20 মিনিট পর কিছু পায়ের শব্দ পেলাম। আমি বুঝলাম আমাদের অপেক্ষা শেষ হতে চলেছে। দুজন লোক একটা কোদাল আর একটি আলোর টর্চ নিয়ে কবর খুঁড়তে লাগলো। আমি দ্রুত ঝোপের আড়াল থেকে দৌড়ে বেরিয়ে এলাম। আমার সাথীরাও বেরিয়ে এলো। আমি দৌড়ানোর সময় একটা পুরাতন কবরের মধ্যে ভেঙে পড়ে গেলাম। প্রচন্ড দুর্গন্ধে আমার জ্ঞান হারানোর দশা। আমার সাথীরা এসে আমাকে তুলে ধরল এবং আমার পাশের একটা পুকুরে পরিষ্কার হতে সাহায্য করলো। বাকি সাথীরা 2 চোরের একজনকে ধরতে পারল। আমরা যখন চোর ধরতে ব্যস্ত, তখন কোন ফাঁকে আমাদের পথ দেখানো সেই লোকটি চলে গেল। আমরা দেখতেও পাইনি। অনেকক্ষণ খুঁজে আমরা চোরটিকে নিয়ে অফিসের পথে রওনা হলাম। আমার অফিসে এসে আমি যখন ভালো করে গরম পানিতে গোসল করলাম, তারপর আসামিকে জিজ্ঞেস করতে লাগলাম। আসামি জিজ্ঞাসাবাদে জানালো তারা মোট 2 জন। কোনো এক লাশ যদি বজ্রপাত কিংবা হার্ট অ্যাটাকে মারা যায়, তারা সেই লাশ 2 দিনের মধ্যে চুরি করে নিয়ে যায়। তারপর তারা সেই লাশ জঙ্গলের ভেতর সিদ্ধ করে চামড়া ছাড়িয়ে কঙ্কাল বানায় এবং মেডিকেল কলেজের ছাত্রদের কাছে এটা বিক্রি করে। পরের দিন রাতে আমি আসামি সহ সেই জঙ্গলের ভেতরে গেলাম। জঙ্গলের একটি গভীর জঙ্গল, সেখানে জনমানবের কোনো আনাগোনা নেই বললেই চলে। গাড়ি দূরে রেখে হেঁটে সেই জঙ্গলে ঢুকলাম। জঙ্গলের প্রায় মাঝামাঝি জায়গায় একটা খোলা পরিষ্কার মতো জায়গায় কিছু কয়লা, চুলা, ইট সমস্ত দেখতে পেলাম। গ্রামে ধান সিদ্ধ করার জন্য কিছু টিনের চাতাল পাওয়া যায়, সেরকম চাতালের ভেতর আমরা একটা লাশ দেখতে পেলাম, আর কিছু কঙ্কালের মতো। এবং লাশে সে বিভৎস অবস্থা দেখে আমি চোরটাকে জিজ্ঞেস করলাম। চোরটা আমার পা জড়িয়ে ধরে বলল যে, স্যার, আমার একটা কথা শুনেন, তারপর আমাকে যা করবেন করেন। আমি মারা বন্ধ করে বললাম, কি বলবি বল। চোরটি আমাকে বলল, স্যার, আমি একটি মেডিকেল কলেজে চাকরি করি। আপনি কি জানেন যে আমাদের এই ছাত্রদের যে দরকার হয় সমস্ত সবকিছু তিনি বুঝালেন, এবং সেই কারণে তিনি লাশ চুরি করেন এবং তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি আর কোনোদিন এই কাজ করবেন না। পরের দিন রাতে আমি ঘুমোতে যাব, এমন সময় আমার যে সহযোগী সে আমাকে বলল, স্যার, একটা কালো মতো লোক আপনার সাথে দেখা করতে চায়। আমি বুঝলাম সেই লোকটি হবে। আমি বললাম, পাঠিয়ে দাও। সেই লোকটাই এলো। তার চোখগুলো লাল, বাতাসে কিরকম বিশ্রী একটা গন্ধ। লোকটা আমাকে জোর করার ভঙ্গিতে বলল, আপনি কি সেই চোরটাকে ছেড়ে দিলেন? আমি বললাম, চোরটার কথা আমার খুব ভালো লেগেছে, তাই আমি ওকে ছেড়ে দিয়েছি। লোকটি আমার দিকে ভয়ঙ্কর চোখে তাকিয়ে বলল, লাশ যদি আপনার আপন কারো হতো বুঝতেন। লোকটি হন হন করে বেরিয়ে গেল। আমি কতক্ষণ স্থবির হয়ে বসে রইলাম। হঠাৎ মনে হলো লোকটা কোথায় গেল। গেটে ফোন করলাম। একটু আগে যে লোকটা আমার কাছ থেকে পাঠালে সে কোথায়? অবাক কণ্ঠে বলল, আমি আবার কখন কাকে পাঠালাম। আমি বুঝলাম কিছু একটা গন্ডগোল আছে। আমি সিসিটিভি রেকর্ড দেখার সিদ্ধান্ত নিলাম। আমি দেখলাম আমি আমার অফিসের মধ্যে একা কথা বলছি, কিন্তু কোনো লোককে দেখতে পাচ্ছি না। এবার আমি লোকটিকে প্রথমে আসার দিনের ভিডিও দেখলাম। একই অবস্থা, আমি একা যেন কারোর সাথে কথা বলছি, আর কেউ নেই। বিষয়টা আমি আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলাম। সকালে আমার ঝাড়ুদার অফিস ঝাড়ু দিতে এসে আমায় বলল, সাহেব, রাতে অফিসের চেয়ারে ঘুমিয়েছেন। আমি কিছু না বলে নিজের রুমে গিয়ে আবার ঘুমালাম। ঘুম থেকে উঠলাম প্রচন্ড জ্বর নিয়ে। 1 সপ্তাহ আর কোনো হুঁশ ছিল না। পরে হাসপাতালে ভর্তি হই, আস্তে আস্তে সুস্থ হই, কিন্তু আজও সে ঘটনার কোনো ব্যাখ্যা করতে পারিনি। এই ছিল ঘটনা। তারপরে তিনি তার নাম এবং ফোন নাম্বার শেয়ার করেছেন আমাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং এই মুহূর্তে আমার সাথে আছেন আবরার ভাই, এবং আবরার ভাই আজকে আবারও এসেছেন এবং ইনশাআল্লাহ আগামী শোতেও থাকবেন। তো উনি যে কয়দিন বাংলাদেশে আছেন ওনাকে আসলে আমরা
ডেকে নিচ্ছি এভাবে। তো তিনি তার ঘটনা এখন শেয়ার করবেন, তারপরে আমরা একটু ফেসবুকে যাব, তারপরে আমাদের আরো একজন অতিথি আছেন, সেটা আমরা তার সাথে কথা বলবো, তারপরে আবার আপনাদের কাছে ফিরে আসবো। চলুন শুনে আসি আবরার ভাইয়ের ঘটনা আবরার ভাইয়ের কাছ থেকে। আবরার ভাই, আপনি তো বলছিলেন, আচ্ছা শুরুতে আপনাকে শুরু করেন, তারপরে বলছি। ধন্যবাদ রাসেল ভাই। হ্যাঁ, আমি বলছিলাম আপনাকে যে আসলে ঈদের সময় সবাই তো বাড়ি যাচ্ছে, হাইওয়েতে আছে বেশিরভাগ। তো বিশেষ করে আজকে থেকে মনে হয় হাইওয়েটা একটু বেশি জমজমাট। একদম। আচ্ছা, তো আমি আজকে 3টা হাইওয়ের ঘটনা বলবো। কারণ ঘটনাগুলো খুবই শর্ট, কিন্তু যেহেতু আপনার এবং সত্যিকার অর্থে কি যে এই ঘটনাগুলা আমি যখন বাংলাদেশে থাকতাম, টাইম টু টাইম পুরো বাংলাদেশ আমি দেখা যেত যে আমার কাজের জন্য আমি ড্রাইভ করে করে ঘুরে বেড়াতাম। সো আমার সাথে ঘটে যাওয়া খুব শর্ট 3টা ঘটনা বলছি। চলুন, ঠিক আছে। আচ্ছা, প্রথম ঘটনাটা ছিল যেটা বলবো সেটা হচ্ছে চিটাগং হাইওয়েতে। আপনি ড্রাইভ করছিলেন? আমি ড্রাইভ করি। এই 3টা ঘটনাতে আমি ড্রাইভ করছি। চিটাগং হাইওয়েতে আমি যখন এটা হবে কত দিন আগে, প্রায় ধরুন 4-5 বছরের ঘটনা। আমার সাথে আমার অফিসিয়াল 2-3 জন ছিলেন। এই জায়গাটা হবে সম্ভবত, এটা বলে না ওই যে মিঠাছড়া, ওই আপনার ওই কি বলে ওই জায়গাটার নাম, ওই যে মিরেশ্বরাই ঠিক আগে মিঠাছড়াতে, ঢাকা থেকে আমরা যাচ্ছি। তো রাত বাজে অ্যারাউন্ড তখন 3টা কি 3:30 এরকম। আচ্ছা, তো সবাই গাড়ির ভিতরে যে বাকিরা আছে সবাই ঘুমাচ্ছে, পাশে আমার ড্রাইভার বসে আছে, আমি গাড়ি চালাচ্ছি। আরেকটা জিনিস বলি রাসেল ভাই, আমি হাইওয়েতে যখনই থাকি আমার ড্রাইভারকে কখনো আমি চালাতে দিই না, আমি চালাই। ওকে। তো গাড়িটা ছিল একটা মাইক্রোবাস। তো রাস্তা মোটামুটি খালি ওই সময়টা, কারণ যতগুলা কোচ আছে বা যা আছে সবই আমার আগে। কোন সময়ের ঘটনাটা বলছিলেন যেন? এটা রাত 3টা। না মানে কোন সালের হবে এটা? তাও এটা আনুমানিক 2015 কি এরকম সময়। আচ্ছা, ওকে। 15 কি 14 এরকম সময় হবে। ওকে ওকে। তো তখন কিন্তু হাইওয়ে কিন্তু এত মানে চওড়াও ছিল না, বা কাজ চলছিল জায়গায় জায়গায় ভাঙা, এবং মিঠাছড়া ওই জায়গাটা কিন্তু ভাঙা ছিল পুরো। তো যখন যাচ্ছি আমি ওই জায়গাটা যখন ক্রস করছি মিঠাছড়ার দিকটা, তখন হঠাৎ দেখতে পেলাম যে অনেকগুলা আপনার শিয়ালের মতো কিছু জিনিস, মানে আমার মনে হলো শিয়াল সাইড থেকে দৌড় দিচ্ছে, দৌড় দিয়ে রাস্তাটা পার হচ্ছে। 3-4টা এরকম গেল। আচ্ছা, যখন ক্রস করছি হঠাৎ করে ওই শিয়ালের মতো একটা আমার উইন্ডশিল্ডের উপর উড়ে এসে পড়লো। আচ্ছা, শিয়াল বা কুকুর কিন্তু কোনো গাড়ির দিকে কিন্তু ঝাঁপ দেয় না, কিন্তু ওরকম একটা জিনিস আমার উইন্ডশিল্ডে এসে হিট করলো। বিকট শব্দ, সবার ঘুম ভেঙে গেছে। আমি আর গাড়িটা থামাচ্ছি না, দেখলাম যে আমার গ্লাস ফাটে নাই, কিছু হয় নাই। আরো কিছু দূর গিয়ে একটা পেট্রোল পাম্প পেলাম, ওখানে রাখলাম, নামলাম, চেক করে দেখি উইন্ডশিল্ডে কোনো দাগ নেই, কিছু না, কোনো স্ক্র্যাচ নেই, কিছু নেই, কোনো রক্তও নেই। ওটা যে লাগলো, লেগে কোথায় গেল আমি কিছুই বুঝলাম না। আচ্ছা, ঠিক আছে, জি। এটা ছিল চিটাগং হাইওয়ে। আর আপনি ওই মুহূর্তে কি করলেন আসলে? যখন আই ওয়াজ শিভারিং। আমি কখনো রাস্তাঘাটে কোনো পশু পাখি মরুক এটা আমি চাই না। আমার ভিতর তখন ভূতের ব্যাপারটা কাজ করছিল, আমার ভিতর কাজ করছিল যে খারাপ লাগা, এটা যে আমি কিছু মেরে ফেললাম কি। সত্যিকার অর্থে ওরকম কিছু মনে হয় না আমি মেরেছি। আচ্ছা, শিয়াল বা কুকুর কখনো ঝাঁপ দিবে না আপনার গাড়ির সামনে, বা উইন্ডশিল্ড পর্যন্ত জাম দিবেই না, সেটাই। তো ইট ওয়াজ, আমি বিশ্বাস করি এটা অন্য কিছু ছিল। আচ্ছা আচ্ছা, আরেকটা ঘটনা যেটা, এটা হচ্ছে নাটোর থেকে পাবনার দিকে, ঈশ্বরদীর দিকে যাচ্ছি। আপনি সমস্ত বাংলাদেশ ঘুরেছেন? জি। আচ্ছা, আমি মোটামুটি 85% উপরে ঘুরেছি। আচ্ছা, এবং নিজে ড্রাইভ করে। আচ্ছা আচ্ছা, তো নাটোর থেকে ঈশ্বরদী যাওয়ার সময় জি আমার সাথে আমার একটা কাজিন ছিল, ডিস্ট্যান্ট কাজিন, নাম হচ্ছে মিঠু। তো গাড়িতে ড্রাইভার, ও সারাদিন চালিয়েছে, ওকে আমি পিছনে ঘুমাতে বলেছি, ও পিছনে ঘুমাচ্ছে। পাশের সিটে হচ্ছে মিঠু আর আমি, এই 3টা মানুষ। মিঠুর ব্যাপার একটু বলে নেই। মিঠু এমন একটা মানুষ, অনেকে বিশ্বাস করে ব্যাপারটা, এটা হচ্ছে যে তুলা রাশির মানুষ। আর দ্বিতীয়ত হচ্ছে যে সে ছোটবেলা থেকে কোনো এক তান্ত্রিক জি তাকে নিয়ে কিছু হেল্প নিত জি,
এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটির অনেক কিছু মিঠু জানে এবং ও বুঝতে পারে। জি ফর এক্সাম্পল, আমরা হয়তো বা আমাদের আশেপাশে অনেক এন্টিটিস থাকে, কিন্তু আমরা কিন্তু দেখতে পারি না। জি অনেক সময় হয়তো ফিল করি, কিন্তু মিঠুর একটা মজার ব্যাপার হচ্ছে ওর আশেপাশে যদি কিছু থাকে সেটা সে দেখে। তো সেই জিনিসটা আমি আগে থেকে জানতাম। তো গাড়ি চালাচ্ছি, ও আমার সাথে গল্প করছে, আমাকে বলে যে ভাই দেখছেন কিরকম ফাজিল জিনিসটা। আমি মানে বলে যে আপনার গাড়ির সাথে সাথে দৌড়াচ্ছে আপনার জানলা ধরে। ভয় লাগার কথা। আমার জানলা ধরে, জানলা উঠানো, এসি চলছে ভিতরে, বলে যে গাড়ির সাথে সাথে দৌড়াচ্ছে আপনার জানলা ধরে, আপনার গাড়ি 60-70 কিলোমিটার স্পিডে চলছে। এইটাই তো কোনো মানুষ দৌড়াতে পারে না। আর দেখেন আমার দিকে তাকায় তাকায় খালি হাসছে। আচ্ছা, আপনি কি বললেন? আমি ডান দিকে তাকাই না, আচ্ছা, আমি আর জানলার দিকে তাকাই না, আমি চালাচ্ছি সামনে, বরং আরো স্পিড কমিয়ে দিলাম। আচ্ছা, কমিয়ে দিয়ে আমি চালাচ্ছি মোটামুটি 4-5 কিলোমিটার আসার পর মিঠু গেছে ভাই। কি ছিল? বলা যায় এটা একটা ফাজিল রকমের একটা জিন ছিল এবং আমাকে দেখে সে মানে এখন আমার সাথে তামসা করছে। তা আমি তো দেখলাম না, বা আমাকে তো কোনো কিছু ফিল করালো না। বলে যে আপনাকে করবে না। এটা ছিল দ্বিতীয় ঘটনা। তৃতীয় ঘটনায় চলে যাই। আচ্ছা, তৃতীয় ঘটনাটা ছিল ঢাকা থেকে সিরাজগঞ্জ যাচ্ছি। এটা হচ্ছে টাঙ্গাইলের মাঝামাঝি জায়গাটা। আচ্ছা, রাত হবে তখন 1:30-2টা এরকম সময়। ঠিক আছে, যাওয়ার সময় একটা মানে তখন তো রাস্তাগুলো অনেক মানে সরু ছিল, 2 লেনের রাস্তা, একটা দিয়ে আসে আর একটা দিয়ে যায়। ওই অবস্থায় যখন ওই টাঙ্গাইলের ওই পয়েন্টে যখন আমরা যাচ্ছি, আমি দূর থেকে দেখলাম একটা মহিলার মতো শাড়ি পরা, সাদা শাড়ি পরা, ঘোমটা টেনে পূজা হয়ে আমি যেদিক দিয়ে যাব ঠিক ওটার মাঝখানে সে বসে আছে। আমার থেকে ধরেন মোটামুটি কত হবে আপনার ধরেন 50 গজ দূরে আছে বা 60 গজ দূরে আছে, এরকম আচ্ছা, বসে আছে রাস্তার মাঝখানে, 1:30টার দিকে, গ্রামের রাস্তা। আচ্ছা, হাইওয়েতে উল্টা দিক দিয়ে একটা ট্রাক আসছে। আমার মাথায় কাজ করলো যে এত রাতে তো মানুষ বসে থাকে, ওকে হয় আমার কাটায় যেতে হবে, ডান দিকে কাটায় যেতে হবে, তখন হয়তো ট্রাকের সাথে আমার একটা কোলিশন হতে পারে। ও আচ্ছা, রিস্কি ছিল তার। ঠিক আছে। আর একটা হচ্ছে আমি ব্রেক করতে পারি, কারণ আমার স্পিড তখন ছিল 70-80 এরকম, কিন্তু আমি যদি এখন হার্ড ব্রেক করতে যাই, পিছনে আমার একটা বাস আছে, সেটা আমাকে মেরে দিতে পারে। আমি চিন্তা করলাম যেহেতু এটা মানুষ না, আমি মোটামুটি কনফার্ম যে এটা মানুষ না, আমি ওর উপর দিয়ে উঠিয়ে দিব। আচ্ছা, কিন্তু ইচ্ছা করে, মানে ইচ্ছা করে, সাহস করে। কিন্তু মজা ব্যাপার কি জানেন রাসেল ভাই, অনেকে বলে না ঝাঁকি খায়, আমি কোনো ঝাঁকিও খাইনি, কোনো কিছু ফিলও করি। আচ্ছা, আপনি ওই সময় কিভাবে, মানে কি আচরণ দেখে বুঝতে পেরেছিলেন যেটা ঠিক আসলে মানুষ মনে হচ্ছে না আপনার কাছে? আজ থেকে প্রায় অনেক বছর আগে আমি যে ড্রাইভারের কাছ থেকে ড্রাইভিং শিখেছিলাম, আমি 26 বছর আগে ড্রাইভিং শিখেছি, খুব অল্প বয়সে। আমাকে সে একটা জিনিস বলছিল যে ভাই যাই করেন তাই করেন, রাস্তার ভিতরে রাত বিরাতে যদি কখনো কিছু দেখেন, সেটা মানুষ হোক বা পশু হোক, যাই হোক, আপনি নিজেকে বাঁচাবেন, দরকার হলে উপর দিয়ে উঠিয়ে দিবেন। ওটা কখনোই সেটা কোনো ভালো জিনিস হবে না। আচ্ছা, কারণ হচ্ছে ভালো জিনিস যদি মানুষ যদি হয়, সে হয় চোর ডাকাত কিছু একটা হবে আপনার গাড়ি থামাচ্ছে, আর যদি অন্যরকম সাসপিশিয়াস কিছু হয়ে থাকে অবশ্যই এন্টিটি হবে। আমার ধারণা ছিল ওটা একটা জিন। আচ্ছা, যে কারণে আমি চালিয়ে গেছি। ওকে, কোনো ধাক্কাও খাইনি, কোনো কিছু ফিলও করিনি, কোনো ঝাঁকিও নেই, ইভেন ব্যাক মিররও আর দেখিনি, কারণ ব্যাক মিররে দেখতে গেলে হয়তো আমি ডিস্ট্রাক্টেড হব। ওকে ওকে, তো এই ছিল 3টা ঘটনা হাইওয়ে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে ব্যাক করবো আমাদের প্রথম অতিথির কাছে, এবং তিনি হচ্ছেন আপনাদের সবার পরিচিত, সবার প্রিয় হাফেজ মাহমুদ সাহেব। তার একটা চমৎকার ঘটনা আছে, সেটা আমরা শুনবো। শুনে আসি তার ঘটনা। আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা আমাদের ঢাকা এবং নারায়ণগঞ্জেরই। ওরা আমাদের ঢাকা লালবাগে থাকতো, নারায়ণগঞ্জ একটা ফ্ল্যাট কিনছে। তো ওদের ফ্ল্যাটের মধ্যে আগস্টের 1 তারিখে ওরা ওইখানে চলে যায়, বৃহস্পতিবার ছিল।
তো ওদের ফার্নিচার আসবাবপত্র আগেই সব গোছানো ছিল। তারপর যেদিন এখান থেকে গেল ঢাকা থেকে, সেখানে কিছু কাজ ছিল তারা গোছানোর জন্য, তো গোছাইতেছিল। তো বিশেষভাবে তারা সন্ধ্যার দিকে একটা উপলব্ধি করতে পারে সেই বাড়িতে, তারা যে ফ্ল্যাটটা কিনেছে 7 তলায়, ওইখানে সন্ধ্যার পরে দিয়ে আগরবাতির একটি খুব সুঘ্রাণ চলতেছিল। যখন এই আগরবাতির খুশবুটা তাদের ঘরে আসতেছিল, তখন তাদের ঘরে একটি ছেলে ছিল, একটি সন্তান, ক্লাস 9-এ পড়ে, অন্তু। এবং ওই ঘরের মধ্যে এই অন্তু এবং তার মা এবং তার আরো কিছু যে আত্মীয় স্বজন ছিল, কিছু কিছু মানুষের মাথা ব্যথা ধরে যায়, প্রচন্ড মাথা ব্যথা করতে থাকে। তখন তার মা তার সন্তানকে, ছেলেকে বলতেছে, অন্তু দেখো তো আগরবাতি কে জ্বালাইতেছে, যেটা একটু বলে দাও, যে আমাদের একটু সমস্যা হইতেছে, যেন কাজটা না করে। তো অন্তু বের হয়ে তালাশ করতে লাগলো যে আগরবাতিটা, খুশবুটা বা কোথা থেকে আসতেছে, যাই এই সমস্যাগুলো তাদের জন্য হইতেছে। ও খুঁজতে খুঁজতে যখন 5 তলাতে গেল, তো একটি ফ্ল্যাটের দরজাটা ছিল ফাঁকা, সে ফ্ল্যাটটা পুরোই খালি ছিল, ওই ফ্ল্যাটটা পুরো খালি ছিল। কিন্তু অন্তু যা গিয়ে দেখতে পেল যে ফ্ল্যাটের দরজাটা একটু ফাঁকা ছিল, সেখানে একটি মৃত ব্যক্তির লাশ এইভাবে লম্বা হয়ে শুয়েছিল এবং সেই লাশের পাশে আগরবাতিটা জ্বলতেছে। তো অন্তু ভাবছে যে বাড়ির ফ্ল্যাটে কোনো মানুষ মারা গেছে। তখন সে দৌড়ে গিয়ে তার মাকে বলল, মা 5 তলার কেউ হয়তো মারা গেছে, সেখান থেকে আগরবাতি জ্বলতেছে। তখন অন্তুর মা বলল, ঠিক আছে, দরজা বন্ধ করে দাও, আর যাওয়া লাগবে না। ঘটনাটি দিছে, যখন রাত্রিবেলায় তাদের সমস্ত সব কাজ শেষ করে ওরা খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে যাবে, সবাই যার যার রুমে, অন্তু উনি রাত্রিবেলায় মোবাইলটা নিয়ে একটু ব্যস্ত ছিল, ফেসবুক বা ইন্টারনেট চালাইতেছিল, ও একাকি ওনার রুমের মধ্যে। ওই সময়তে এই অন্তুর নাম ধরে তাকে ডাকা হয়। অন্তু বলতেছিল যে আমি যখন ঘরে বসে একাকি ছিলাম আমার বেডরুমে, কে যেন আমার পিছন থেকে বলতেছে, অন্তু কাছে আসো। তখন অন্তু এই বিষয়টাকে খুব ভয় পায় এবং যখন পিছনে তাকালো, ও দেখলো যে ওর পেছনে ওর মা সাদা কাপড় পরিত ওকেই ডাকতেছে। তো অন্তু অবাক যে আম্মু সাদা কাপড় পরে আছে, এবং ও দৌড়ে গিয়ে তার মার বেডরুমে গেল। যখন ওর মাকে জিজ্ঞেস করলো, মা তুমি কি আমাকে ডাকছো? বলছেন না তো, আমরা তো ঘুমাইতেছিলাম। বলছে আমি সাদা কাপড় পরিত এরকম এরকম আমাকে ডাক শুনতে পেলাম। ও আবার তার বেডরুমে আসলো, সে আবার সে একই ডাক, অন্তু চলে আসো। তখন ও খুব ভয় পাইল এবং প্রচন্ড তার জ্বর চলে আসলো। ওর মা বাবা তাকে দেখতে আসলো। ওর বাবা মা যখন এসে দেখো প্রচন্ড জ্বরে কাঁপতেছে ছেলেটায়, তখন তারা রাত অনেক তো একটা ক্লিনিকে নিয়ে যাবে, যে এখন তো ডেঙ্গুর যে প্রভাবটা পড়ছে, কোন একটা জ্বর, কোন সমস্যা নাকি। ওর বাবা এবং মা, তার যে আত্মীয় খালা আছে, সবাই মিলে যখন অন্তুকে নিয়ে একটা ক্লিনিকে নিয়ে যাবে, ওরা 7 তলার থেকে যখন 5 তলার দিকে আসলো, অন্তু যে ঘরটাতে দেখেছিল যে একটা লাশ শুয়েছিল এবং সেখানে আগরবাতি জ্বলতেছিল, ওই জায়গাটার মধ্যে এখন পরিবারের সবাই দেখতে পাইতেছে ওই যে দরজাটা দিয়ে একটি লাশ পুরা শূন্যে ভাসমান, সাদা কাপড় পরিহিত লাশটা পুরা শূন্য ভাসমান হয়েছে। এটা দেখার পরে ওরা সবাই বুঝতে পারলো যে অন্তু তাহলে কোনো জ্বর না। অন্তু খুব ভয় পাইছে এবং ওনারাও খুব প্রচন্ড ভয় পেয়ে সাথে সাথে নিচে ব্যাক করেনি, উপরে তারা চলে গেল তাদের নিজস্ব রুমে। তারা চলে গিয়ে সেই বাড়ির কেয়ারটেকারকে ডাকা হলো ফোন করে। তারপর কেয়ারটেকার আসলো, এসে বলতেছে, জি আপনারা এটা ভয় পাবেন না, 5 তলার যে ফ্ল্যাটটা এখনো খালি বিক্রি হয়নি এবং 3 তলার আরেকটা ফ্ল্যাট খালি আছে, এই 2টা ফ্ল্যাটে এই বাড়িতে একটু সমস্যা আছে, আপনারা এগুলো ভয় পাবেন না। কিন্তু যখন এগুলো বলছে, ঠিক আছে, অন্তুর এই সারা জাগ্রত জীবন যে জ্বরের মধ্যে প্রচন্ড, এবং ওর মা যখন দেখেছে যে লাশটা ভাসমান ওই ঘরে, সেই থেকে আজকে যে 9টা দিন ওরা বাড়িতে গেছে, এখনো পর্যন্ত তাদের পেছনে সামনে অহরহ সবকিছু এরকম লাশ দেখতে পারে। যখন বেসিং হাত ধুতে গেছে, অন্তুর মা যখন বেসিং হাত ধুতে যায়, দেখে যে এরকম পিছনে লাশ দাঁড়ানো। অর্থাৎ এখন প্রতিটা মুহূর্তের মধ্যে তারা এই লাশটাকে দেখতে পারে ঘরের ভিতরে। তো কেয়ারটেকার বলেছিল যে একটা হুজুর আসবে, হুজুরকে দিয়ে আপনারা এই ঘরটা বন্দি করে দেন এবং ঠিকঠাক করিয়ে দেন। তো শেষ পর্যন্ত অন্তু আমার কাছে আসছিল
এই বুধবারে অন্ত এসে আমাকে এইটুকু প্রথমে আমাকে বলতেছে যে হুজুর ওকে এখানেও আসবে নাকি আমাকে ডাকতে, ওকে আমার কাছে এখানেও আসবে। বললাম না, এখানে আসবে নাও এবং ওইখানেও আপনাকে আর ডাক দিবে না। তো অন্ত আমাকে বলতেছিল যে আমি এখন সেই লাশ আমার বেডরুমে যখন আমি ঘুমাতে চাই তখনও সেই লাশ আমাকে এক নাম ধরে ডাকতে থাকে, অন্তু আমার কাছে আসো, তারা এখন ওই লাশটাকে দেখতে পারে। তো আমি পরে বলছি যে এরকম কিছু সমস্যা হবে না, ঠিক হয়ে যাবে। জি ভাই, এটাই আমার ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আরো ঘটনা আছে, সেগুলো আমরা শুনবো এবং আশা করছি আপনাদের ঘটনাগুলো ভালো লাগছে। চলুন শুনে আসি আপনার ভাইয়ের কাছে তার পরবর্তী ঘটনাটি। জি ধন্যবাদ রাসেল ভাই আবার ফ্লোর দেওয়ার জন্য। জি এখন যে ঘটনাটা বলবো এটা মিরপুরের ঘটনা। আচ্ছা, ঢাকার মিরপুরে। এটা হচ্ছে আমার পুরাতন যে ফ্যাক্টরি সেটার ঘটনা। আচ্ছা, এটা একটু মনে হয় বড় ঘটনা, একটু বাস শুনি তাহলে। কেননা অনেকগুলো ইনসিডেন্ট, একটা একটা করে বলবো। আমরা সময় নিয়েই বলতে পারবো, কোনো সমস্যা নেই। তো এই ঘটনাটা হচ্ছে মিরপুর 1 নম্বরে আমার একটা ইন্ডাস্ট্রি ছিল আর কি ওখানে। তো ওই ইন্ডাস্ট্রিটা বর্তমানে আছে, জায়গাটা আছে, বাট ওখানে ইন্ডাস্ট্রিটা নেই। আচ্ছা, কোন এক কারণবশত ওটা আমি শিফট করে আরেক জায়গায় স্থানান্তর করি। তো এই ইন্ডাস্ট্রিটা যে জায়গাটা, এটা ইন্ডাস্ট্রিয়াল প্লট হিসেবে আমি পাই। আমি না, আমার বাবা পান আর কি, সেটা তাও 78-এ। তার আগে এখানে যারা আদিবাসী যারা থাকতেন, স্থানীয় যারা আর কি, স্থানীয়রা যখন এখানে থাকতেন, যখন আর কি অ্যালোকেশন হয় নাই, তো তখন আমার এই প্লটটার ভিতরে একটা সাইডে, একটা কর্নারে তাদের পারিবারিক গোরস্থান ছিল। আচ্ছা, এটা কি আপনি জানতেন আগে? আমরা যখন পাই তখন ওই গোরস্থান সহই পাই, এবং আমার দাদার ইনস্ট্রাকশনে আমার বাবাকে সে বলেছিল সবাই তো একসময় নিচে যেতে হবে, মাটি নিচেই যেতে হবে, সুতরাং এটা তুই ভাঙিস না। আচ্ছা, এটা আলাদা করে রাখ, সাইড দিয়ে ওয়ালটল দিয়ে। আমার আব্বা ওটাই করেছেন, সাইড দিয়ে ওয়ালটল দিয়ে ওটা আলাদা করে রেখেছেন, ওখানে কোনো স্থাপনা করেনি। আমাদের জানা মতে ওখানে প্রায় 7-8টার মতো কবর আছে। জায়গাটা খুবই ছোট, ধরুন আপনার সব মিলে 10 ফিট বাই 10 ফিট এরকম জায়গা, কিন্তু ওই একই জায়গার ভিতরে কয়েকবার কবর দেওয়া হয়েছে। ঠিক আছে, যারা ওখানে স্থানীয় যারা থাকতেন তাদের। তো যাই হোক, ওই কবরস্থানটা আমরা আসলে ওখানে একটা গার্ডেনের মতো করে রেখেছি। তো ওই জায়গাটায় আর কি আমরা কিছু মানে চারদিক দিয়ে ওয়াল করে আটকানো, এবং যাদের ফ্যামিলি মেম্বারদের ওখানে দেওয়া হয়েছে, আদিবাসী যারা ওখানে ছিলেন স্থানীয়, ওনারা একমাত্র আমাদের কাছে পারমিশন নিয়ে ওখানে মাঝে মাঝে জিয়ারত করতে আসে, 2-1 বছর পর পর ওখানে জিয়ারত করতে আসে, এছাড়া আর কিছু না। তো মোটামুটি 80-র দশকের দিকেও কিছু আলামত পাওয়া গেছে ওখানে, যে কিছু স্পিরিচুয়াল ব্যাপার আছে বা এন্টিটিজ আছে, এটার আলামত তখনও পাওয়া গিয়েছে। এবং সময়ে সময়ে অনেকেই অনেক কিছু আমাদেরকে বলেছে যে এই দেখেছি ওই দেখেছি, এরকম অনেক কিছু হয়েছে, বা অনেক অ্যাক্টিভিটি আমরা জানতে পারি আর কি। তো আজ থেকে আপনার 2013 কি 12 এরকম সময়কার দিকের ঘটনা। আমার ওই ফ্যাক্টরিটা 24 আওয়ার্স চলতো, 24 ঘন্টা 3টা শিফটে চলতো, মানে ম্যান পাওয়ার চেঞ্জ হয়ে যেত কিন্তু ফ্যাক্টরি চলছে। আচ্ছা, ওই কবরস্থানের ওইখানটা আমরা গ্রিল দিয়ে রেখেছি, পাশে আমাদের জেনারেটর রুম, আর একটা সাইডে ওয়াল দিয়ে আটকানো, আর একটা সাইডে একটা উইন্ডোর মতো করা, এইভাবে করা আছে ওটা সাইডে, আর এরপরে আরেকটা প্লট। তো ওইখানে এক সময় এই নানা রকম আলামত দেখার পরে আব্বা বলছিল যে নামাজ ঘরটা ওটা পাশেই করো, ওয়ালের পাশে। তো নামাজের জায়গাটা ওখানে ওয়ালের পাশে। ওই সময়টা সামহাও ওখানে কেউ নামাজ পড়তো না। তো এক রাতে আমার যে নাইট গার্ড, সে ডিউটি দিচ্ছে দূরে আর এক সাইডে, মানে জায়গাটা মোটামুটি সব মিলিয়ে আপনার প্রায় 15 কাঠা জায়গা, অনেক স্পেশাস। মাঝখানে অনেক পার্টিশন আছে, হয়তো একটা পার্টিশনের অন্য সাইডে অন্য মানে কোন ওয়ার্কার কাজ করছে, কিন্তু নাইট গার্ড একা ওই দিকটায় থাকতো বেশি, ওই কবরস্থানের পাশে। তো হঠাৎ সে দেখতে পায় রাত্রেবেলা, আনুমানিক আপনার 2টা 2:30 বা 3টা এরকম একটা সময়টা এক্স্যাক্টলি আমি বলতে পারছি না আর কি। দেখতে পায় একটা লম্বা চওড়া একটা মানুষ, আলখেল্লা পরা, সাদা আলখেল্লা পরা, ওখানে দাঁড়িয়ে আছে পিছন দিয়ে, মানে
মাথায় আপনি পাগড়ি। স্পষ্ট দেখছেন একদম? আমি না, আমার নাইট গার্ড আচ্ছা। স্পষ্ট দেখছে। আচ্ছা, সে স্পষ্ট দেখছে যে এরকম একজন মানুষ দাঁড়িয়ে আছে। ওখানে কোনো আলো নেই, মানে আবসা আলোর ভিতরে যা দেখা যায় আর কি, যতটুকু দেখা যায় আর যতটুকু কি। দেখা যায়। সে বলল যে কে ওখানে? নাইট গার্ড বলছে। লোকটা খুব কটমট দৃষ্টিতে ঘুরে তার দিকে তাকালো। ভালো লাগেনি আমার কাছে ব্যাপারটা। কটমট দৃষ্টিতে তার দিকে তাকালো, তাকায় নিয়ে তাকে বলতেছে, বলার আগে যেটা হলো সে একটু আগিয়ে আসলো, খুব কাছে, এই 5 ফিটের গ্যাপের ভিতর চলে আসলো। তখন আমার নাইট গার্ড দেখে আরো ভয় পেয়ে গেল। লোকটা মানুষের অবয়ব, কিন্তু মানুষের মতোই দেখতে, কিন্তু কি যেন একটু ডিফারেন্ট। জল জল করছে চোখগুলা, লাল। বলতেছে, তোদেরকে বলছিলাম যে যেভাবে এখানে চলা উচিত সেভাবে তোরা চলছিস না। একদম স্পষ্ট মানুষের মতো করে বলছে। মানুষের মতো, তোরা সেভাবে চলছিস না, তোদের কিন্তু ক্ষতি হবে। এরপরে আমার নাইট গার্ড অজ্ঞান হয়ে যায় ওইখানে। তো ও অজ্ঞান হওয়াতে একটু পরে ওখান থেকে ওই লোকজন তো একটু পরপরই যাতায়াত করে, তো দেখে যে ও পড়ে আছে। ওকে পানি টানি দিয়ে যখন উঠালো তখন সে আর কি এই ঘটনাটা বলল। এর কিছুদিন পরেই আমার এক ওয়ার্কারের মেশিনে হাত ছেঁচে গেল। আচ্ছা, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, রাইট? অ্যাক্সিডেন্ট। আচ্ছা। এবং আমার বাবা এবং আমার মা আমাদেরকে মনে করে দিল যে ওখানে নামাজ পড়া হয় এখনো, জায়গাটা কি পরিষ্কার করে রাখা আছে? আমি জানি নামাজ টামাজ তো ওখানে এখন কেউ পড়ে না, ওই শুরু করে দাও। আচ্ছা, ঠিক আছে, আমরা একটা মিলার টিলার দিয়ে আবার ওখানে নামাজ টামাজ পড়ানো শুরু করে দিলাম, কবরস্থানটা আবার পরিষ্কার করে দিলাম। মাঝখানে অনেকদিন ছিল না। একদিন রাতে বেলা, আমি অনেক সময় দেখা যেত যে রাত্রেবেলা প্রোডাকশন চলছে, অনেক সময় ইম্পর্টেন্ট প্রোডাকশন, আমি থাকতাম। রাতেবেলা আমি আছি অফিসে। তো ওই রুমের থেকে বের হয়ে আমি ওইখানে ওই জায়গাটা কি কবরস্থানের জায়গাটা গ্যাপ, কিন্তু ওখান দিয়ে কিন্তু 5 তলা বিল্ডিং উঠে গেছে। আচ্ছা। সো আমি 3 তলা থেকে ওই কবরস্থান সাইডে দাঁড়ায় দাঁড়ায় এসে ওখানে সিগারেট খাচ্ছি। ঠিক আছে, আমি জাস্ট ফিল করলাম পিছন থেকে জাস্ট এটা পিঠের উপর আলতো ছোঁয়া। আমি তাকায় দেখলাম কেউ নেই। ঠিক আছে, মানে জিনিসটা এরকম যে আপনি দাঁড়িয়ে ছিলেন, হাত দেয়, আমি দাঁড়িয়ে সিগারেট, তার মানে এরকম কোনো চান্স না যে আপনি কিছু সময় ঘুমিয়ে গেছিলেন বা কোনো ভুল হওয়ার, দাঁড়িয়ে আছে, একদম দাঁড়িয়ে আছেন। সেটাই এবং হ্যাঁ। যদিও অন এয়ারে বলা উচিত না যে সিগারেটের কথাটা, তারপর আমি বললাম এই জন্য যে আমার হাতে, মানে আপনি একদম পুরোপুরি সজাগ ছিলেন আর কি। আমি সজাগ সম্পূর্ণভাবে। জি। হঠাৎ করে আলতো ছোঁয়া একটা হাতের, তাকিয়ে দেখি কেউ নাই। গা শিশির করে ওঠে। গা শিশির মানে কি সেই রকম। আমি ভয়ের চোটে 3 তলা থেকে তাড়াতাড়ি নিচে নেমে মানে নিচতলায় চলে আসলাম। আরেকদিন আমার এক ইঞ্জিনিয়ার, সে ওই রাত্রেবেলা ডিউটি করছে, সে ওই ফ্লোরেই একটা জায়গায় ঘুমিয়ে গেছে এবং হঠাৎ করে তার উপর মানে প্রচন্ড রকমের মারধর শুরু হয়ে গেল। চোখ খুলে মানে ঘুম ভেঙে মানে 2-1টা লাথি খাইছে খুব জোরে জোরে, এবং সে চোখ খুলে দেখে কেউ নাই। পরে ওই নাইট গার্ডকে আবার বলছে যে ভাই আমাকে কে যেন মেরে দৌড় দিছে। না, কেউ তো মারে নাই। সিসিটিভিতে চেক করলো, চেক করার পর দেখে যে কেউ না। সে হঠাৎ মানে 2বার ঝাঁকি দিল, সে ঘুম থেকে উঠলো, ওঠার পর সে নাইট গার্ডের ওই যে রুম ওইদিকে চলে গেল। তারপর সে স্বীকার করলো ওদিন রাত্রেবেলা সে সামহাও একটু নাপাক ভাবেই ঘুমিয়েছিল। আচ্ছা। এবং জায়গাটা হচ্ছে ওই কবরস্থান থেকে কাছেই। তো এই ছিল 3টা ঘটনা এই পর্যন্ত সোফার আমরা আমার নলেজে এখন আসতেছে। আমার ওয়ার্কারদেরকে যদি আমি জিজ্ঞেস করি তাদের কাছ থেকে আরো অনেক ঘটনা বের হয়। এই যে আপনার যে কারণে আপনি সরিয়ে নেন না কেন, যাই কিছু ঘটুক না কেন, যে সব আপনি কি মনে করেন যে এগুলো প্যারানরমাল, আপনাকে সরে আসতে হয়েছে যে ওখান থেকে, এটাও কি একটু প্যারানরমাল ঘটনাগুলো এর সাথে কি জড়িত? অর্থে রাসেল ভাই, আমি আপনার বিশ্বাসটা, আমি আপনাকে রাসেল ভাই আপনাকে আমি জিনিসটা কিন্তু আপনি পার্সোনালি জানেন একটা বিষয়, ওখান থেকে সরিয়ে নেওয়ার পিছনে একটা ব্যাপার ছিল, বিশাল একটা ব্যাপার ছিল। ওই জিনিসটা আমি বলবো না, শুনতে হবে না, কিন্তু আমার ধারণা এটা একটা কারণ।
এটা আপনার নিজস্ব বিশ্বাস? আমার নিজস্ব বিশ্বাস, কারণ হচ্ছে এখন কিন্তু ওই জায়গাটা আমরা ফেলে রেখেছি, আপনি বললেন সেটাই। এবং ওখানে এখন কোনো মানুষও থাকে না, 5টা ফ্লোর টোটালি খালি, নিচে শুধুমাত্র নাইট গার্ড থাকে, গেটের বাইরে তাও সে থাকে। অ্যান্ড আমার নাইট গার্ডকে যদি আমি জিজ্ঞেস করি, ও আর অনেক ঘটনা রিসেন্ট হয়তো আমাকে বলবে। এরপরে যে বড় একটা ওখান থেকে যে সরে আসার কারণটা, এটা আমরা আমাদের ফ্যামিলির ভিতরে এটা বিশ্বাস করি যে এটা একটা কারণ, কেননা ওখানে আমরা তো আর সবসময় থাকি না, সব রকম মানুষের। তার মানে এই যে উপদ্রব যেগুলো হতো আপনার ওখানে, এই ব্যাপারগুলো শুধুমাত্র আপনি যে জানতেন তা না, আপনার ফ্যামিলি মেম্বাররাও জানতেন? আচ্ছা, সবাই জানে। আর তার চেয়ে বড়, আপনার সাথে ছাড়া, আপনার গার্ড বা আপনার সাথে যারা আপনার কলিগস তাদের ছাড়া আপনাদের ফ্যামিলির অন্য কেউ যখন গেছেন তখন তারাও কি কিছু ফিল করেছেন ওখানে? এরকম হয়েছে? রাতের বেলা আসলে আমার ফ্যামিলি অন্য কেউ থাকতো না আমি ছাড়া। আর দ্বিতীয়ত যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমার চাচার কাছে আমি একবার শুনেছিলাম, আচ্ছা, কিন্তু জিনিসটা আমার ওইভাবে খেয়াল নেই। একটা তার সাথে একটা ইনসিডেন্ট। এমনি এলাকার লোকজনের কাছে কোন সময় জিজ্ঞেস করেন? এলাকার লোকজন আসলে আমাদের ওই প্রিমিসিসে কিন্তু অ্যালাউড না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের কাস্টডিতে, মানে সোজা কথা, টোটালি আমরাই ওটা মেনটেন করি আর কি। আচ্ছা, কেউ ওখানে ঢুকতে পারে না। আর সবচেয়ে মজার ব্যাপার, খালি একটা জায়গা এভাবে ফেলে রেখেছি, ওখানে কিন্তু কোনো মানুষজন রাত্রেবেলা কিন্তু ভুলেও ঢোকে না, কারণ যে ইনসিডেন্টটা ওখানে ঘটে গেছে, যে ব্যাপারটার কারণে আমরা ফ্যাক্টরিটা সরিয়েছি, এরপর থেকে ওখানে কেউ ঢোকার সাহস করে না। মাই গড। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। থেকে এসছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। ওকে, আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি রায়ান, এসেছি হচ্ছে বাংলা মোটর থেকে। জি। আমার যে ফার্স্ট স্টোরিটা আপনাকে অফ ইয়ারে শুনিয়েছিলাম সেটা আবার এখন শোনাচ্ছি। স্টোরিটা হচ্ছে অয়ন নামে একটা ছেলের কাছ থেকে আমার শোনা, এবং এটা হচ্ছে ঝিনাইদহের রতিডাঙ্গা নামে একটা গ্রামের মেবি। তো ওই সময়ে, যে সময় মূল স্টোরিটা আর কি হয়, মানে মূল ঘটনাটা হয়, ওই সময় হচ্ছে ভাইয়া বেশ আগের সময়। তো বিয়ে যখন হতো, এটা নৌকা দিয়ে আর কি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া হতো। তো ওই ছেলেটা যখন হচ্ছে ওর টিনেজ সময়টা ছিল, তখন হচ্ছে এই জাদুটোনা বা জিন ভূত এটা নিয়ে ওর খুব বেশি আগ্রহ জমে ভাইয়া, যেটা হচ্ছে মানে সবার একটা ভুল, যে এই বিষয়ে পারদর্শী না হয়ে যখন হচ্ছে কোনো একটা স্টেপ নেয় তখনই বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হয়। তো ওই গ্রামে আর কি একটা হুজুর টাইপের আসে, যে কিনা দাবি করে যে সে জিন ভূত এগুলো হচ্ছে আনতে পারে। তো ওই হুজুরের কাছ থেকে ওই ছেলেটা মানে যে কিছু কিছু হয়তো বা তন্ত্রমন্ত্র শিখেছিল বা কিছু শিখে আর কি মানুষকে বলতে থাকে, হ্যাঁ আমি পারি, আমি তো মানে এগুলো করতে পারি, আমি সব জানি। জেনে সে মাঝে মাঝে হচ্ছে আসন বানিয়ে বসে থাকতো, সামনে হচ্ছে গুড় নিত, দেন হচ্ছে মিষ্টি নিত, মিষ্টি নিয়ে বসে থাকতো, মানুষকে একটা ভাব দেখাতো সে হচ্ছে জিন হাজির করছে, মানে এক্সেট্রা এক্সেট্রা বিভিন্ন ধরনের শো অফ যতটুকু করা যায় সে করতো। তো একদিন ভাইয়া হচ্ছে 3টা ফ্রেন্ডকেও নিয়ে এসেছে। তো 3টা ফ্রেন্ডকে নিয়ে বলছে যে আজকে রাত্রে হচ্ছে আমি জিন হাজির করব, তোরা দেখে নিস, তোরা আসিস সবাই, আমি জিন হাজির করব। তো ওর ফ্রেন্ড 3টাও যায়। যাওয়ার পরে হচ্ছে ভাইয়া ওদের টিনের ঘরটা ছিল এবং একটা লাইট ছিল। সেই লাইটটা মানে ও হচ্ছে এরকম একটা জায়নামাজ নিয়ে আসন টাসন তৈরি করে বসে আছে, ইয়ে নিয়ে, মিষ্টি নিয়ে, গুড় নিয়ে, চিরা নিয়ে, আটা নিয়ে, এগুলো নিয়ে বসে আছে। তো বললো যে দেখিস জিন আসবে, এই করবে সেই করবে, অনেক কথা বলার পরে হঠাৎ করে ভাইয়া মানে একটা সময় কি লাইটটা অফ হয়ে যায়। লাইটটা অফ হওয়ার পরে ওর যে 3টা ফ্রেন্ড হচ্ছে জাস্ট ও একটা চিল্লানির আওয়াজ শুনে, আর মানে ওই ফ্রেন্ড দুটাকে পরের দিন আর কি পায় ওর বাসায় আর কি আর পায়নি। এরপরে ভাইয়া ওর যা হয়, ওর ভাষ্য মতে যে ওকে মিনিমাম 10 জন মিলে মনে হয় মেরেছিল ওই অন্ধকার রুমে। তো বললো যে এটা কোনো মানে স্বাভাবিক মানুষ একার পক্ষে সম্ভব না মানে আমাকে মারা, এবং দরজাগুলোও হচ্ছে বন্ধ ছিল, এমনও পসিবল না যে 10 জন এসে আমাকে মেরে চলে যাবে আবার। আর মারলেও হচ্ছে কোনো একটা আওয়াজ শুনতাম, আমি কোনো আওয়াজই শুনিনি, জাস্ট আমি মানে মাটিতে পড়ে যাই এবং ইচ্ছা মতো জাস্ট আমাকে মারা হয়। আর ভাই মজার বিষয় হচ্ছে সকালবেলা উঠে দেখা যায় ওর যে চুলগুলো ছিল, চুলগুলো মানে জট ধরে গেছে বা এই টাইপের আর কি সামথিং, পুরা গুচ্ছা আকার হয়েছিল। তো এইটা ওর মা বাবা জানতে পারে। মা বাবা জানার পরে ওই হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের কাছে যেয়ে বলে যে আপনি আমার ছেলেকে কি শিখাইছেন বা কি হয়েছে যে ও হচ্ছে এরকম বলে বেড়াচ্ছে। তো হুজুর বলেছে এটা হচ্ছে আমি তো ওকে কিছু বলিনি, যাই হোক আপনার বাড়ির
অপোজিটে যেই গাছটা আছে ওই গাছে আর কি একটা জিন থাকে, আর জিনেরা সাধারণত মিথ্যা কথা সহ্য করতে পারে না। ও যেহেতু এই যে এইভাবে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলতো, তো ওই অমুক জিন এরকম হচ্ছে মানে ওর হার্ম করার চেষ্টা করেছে এবং যে কোনো কিছু হয়ে যেতে পারতো, ওকে মেরেও ফেলতে পারতো। তো ও হচ্ছে আরো ক্ষতি করবে। ও এখনো হচ্ছে যে আমার পক্ষে এই জিনটাকে সরানো সম্ভব না, আমি এমনি কিছু ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি। তো ও হচ্ছে ওই হুজুরটা ওর একটু পানি পড়া দেয়, তেল পড়া দেয় আর তাবিজ টাবিজ দেয়। তাও ভাইয়া তেমন কোন একটা যে খুব ইফেক্টিভ কিছু হয়েছিল তাও না। কোনো সময় ছেলেটা কি পুকুরের মাঝখানে চলে যেত, এমন একটা অবস্থা ছিল যে মানে রাত্রেবেলা শুয়ে আছে, হঠাৎ করে ওর অজান্তেই ও পুকুরে চলে গেছে। তারপরে হচ্ছে অন্য হয় গাছের উপরে চলে যেত বা এই টাইপের বিভিন্ন অস্বাভাবিক আচরণ করতো। তবে ভাইয়া ওর মধ্যে একটা অলৌকিক ক্ষমতা আসে, যেমন কি ও হচ্ছে মানে ওর মাথাটা পুরা বডি হচ্ছে পানির নিচে রাখতে পারতো। জাস্ট ও একটা হাতের একটা আঙ্গুল বা একটা হাত উপরে রেখে ও ঘন্টার পর ঘন্টা ভাইয়া পানির নিচে থাকতে পারতো। এটা হচ্ছে জাস্ট ওর একটা অবাক করা কোন একটা অলৌকিক ক্ষমতা বলতে পারেন। তবুও ভাইয়া ও রাত্রেবেলা বিভিন্ন ধরনের দুঃস্বপ্ন বলেন, বিভিন্ন সময় কেঁদে কেঁদে উঠে পড়তো, এই টাইপের বিভিন্ন ঝামেলা হতো। এরকম ভাইয়া মিনিমাম 6 মাস 1 বছর যাওয়ার পরে ওর বাবা মার ডিসিশনে যে এইভাবে আর কতদিন, তো ওকে কোন একজন ভালো হুজুরের কাছে নিয়ে যাওয়া যায়। তো ওই ভালো হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে ওই হুজুরটা বলে যে হ্যাঁ ও এরকম ও যেহেতু এই ধরনের বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলেছিল, তো আমি এরকমই জিনটা কোনো মতে হচ্ছে ওকে ছাড়ানো সম্ভব, তবে এই জিনটা যে আর কখনো হচ্ছে ওকে হার্ম করবে না এটারও শিওর বলতে সে পারছিল না। আর তার কিছু তাবিজ দিয়ে দেয়, বলে যে এই তাবিজটা আপনারা যতদিন পর্যন্ত ওর কাছে রাখতে পারবেন ততদিন মানে ও ভালো থাকবে। তো ভাইয়া বেশ দিন অনেক চলে যায়, আর হচ্ছে ছেলেটা যখন বিয়ে করে, ঠিক যখন হচ্ছে ওই যে আমি বললাম যে বিয়ের সময় নৌকা পারাপার করে এক গ্রাম থেকে অন্য গ্রামে নিয়ে যাওয়া হয়, তো ভাইয়া ও হচ্ছে যখন এক নৌকাতে ওর বউ এবং হচ্ছে ভাইয়া কিছু মানুষ ছিল, ওর ওয়াইফ করে কি হচ্ছে ও আর ওর ওয়াইফ মিলে এই নৌকাতে বসেই পানির ভেতর থেকে একটা শাপলা ফুল ছিঁড়ে ওদের কাছে রাখে। এরপরে ভাইয়া ওই শাপলা ফুল ছেঁড়ার পরপরই না ওর ওয়াইফের চোখ লাল হয়ে যায় এবং ভাইয়া বাড়িতে গিয়ে মানে কি বলবো খুব বেশি রাগান্বিত হয়ে যায় বা এই টাইপের কিছু একটা হয়ে যায়, এবং ওয়াইফ নাকি ওই নৌকার মধ্যে একটা শ্যাডো টাইপের কিছু একটা দেখতে পেয়েছিল। আর ভাইয়া এরপর থেকে ওয়াইফের সাথে বিভিন্ন ধরনের মানে ওয়াইফ বেশ রাগান্বিত হয়, ওই বেশ 2-3 দিন কোনো খাওয়া দাওয়া করেনি, জাস্ট কি বলবো সবার সাথে একটা বাংলাদেশি একটা মানে যখন কোনো নববধূ ঘরে আসে দেখা যায় কি সে হচ্ছে চুপচাপ বসে থাকে বা সে খুব একটা ভদ্রভাবে থাকে, বাট সে অলওয়েজ রাগ হয়ে চলাফেরা করছিল, তারপরে মানে রাগ রুড বিহেভ করছিল সবার সাথে। তো এই জিনিসটা পরে হচ্ছে 2-3 দিন পর তার বাবা মাকে জানানো হয়, ওই মেয়ের বাবা মাকে। তো মেয়ের হচ্ছে এরকম তখন বাবা মা বলে যে আচ্ছা তাহলে কি করার, তাহলে হচ্ছে ওই আর ভাই এর মাঝে ওই যে প্রথম হুজুরটার কাছ থেকে অনেক কিছু শিখেছিল সেই হুজুরের সাথে ওর দেখা হয়ে যায়। তো ওই হুজুরকে পরে এরকম বলে যে হুজুর এরকম আপনার ও তো হচ্ছে এই টাইপের সমস্যার মুখোমুখি হচ্ছে, তো কি করা যায়। আর ওই হুজুরকে ভাই সবাই অনেক ভণ্ড বা এই টাইপের অনেক কিছু বলে আখ্যা দিত। তো হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে, তো সবাই যেহেতু ভণ্ডও বলে আমাকে আর ওর যেহেতু এই সমস্যা, তাহলে আমি জিন হাজির করে ওর এই ওয়াইফের ট্রিটমেন্টটা করাই। তখন হচ্ছে লোকজন বলা স্টার্ট করে তুমি তো একটা ভণ্ড, তুমি আবার জিন হাজির কি করবা, যদি জিন হাজির করতে পারলে আমাদের সবাইকে দেখাও। তো ওই হুজুরটা বলে আচ্ছা ঠিক আছে, তাহলে অমুক দিন আপনি হচ্ছে আপনারা সবাই এই বাড়ির উঠানে মানে যে একটা জায়গা থাকে ওই বাড়ির বাইরে, সে সবাই ওখানে গোল করে এসে বসবেন, আমি মাঝখানে থাকবো, ওই দিন জিন আপনাদেরকে মিষ্টি খাওয়াবে, এটা কথা দিলাম। তো ভাই এইটা আর কি গ্রামে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যায় যে জিন নাকি এরকম মিষ্টি খাবে, চলো দেখে আসা যাক কিভাবে এই হুজুরটা নাকি জিন হাজির করবে, যাক দেখে আসা যাক। তো ভাইয়া ওই ঠিক সময় মতো সবাই চলে আসে, আসার পরে ওই লোকটা মাঝখানে বসে এবং ভাইয়া গোল করে সবাই ওনাকে ঘিরে বসে থাকে। তো হঠাৎ করে ভাইয়া মানে 10 মিনিট বা 5 মিনিট আগে ওই লোকটা বলে ওঠে যে এখন আর 5 মিনিটের মধ্যে জিন মিষ্টি নিয়ে হাজির হবে, সবাই রেডি থাকেন। আর হঠাৎ করে একটা টাইমে এক ঝাঁক কবুতর, মিনিমাম 1 থেকে 150 কবুতর হঠাৎ করে এসে ওই যে বাড়ির চালটা আছে ওই ছাদের উপরে হঠাৎ করে এসে বসে, এবং চারদিককার যে লোকজন সব ওই কবুতরের দিকে মানে তাকায়। ঠিক ভাই প্রত্যেকের সামনে একটা করে মিষ্টি ছিল, এবং ভাই এটা হচ্ছে অবাকজনক সবচেয়ে বিষয় ছিল, কারণ লোকজনও সেখানে 200 মতো ছিল। তো সবার মানে ওই 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে সবার কাছে মিষ্টি সার্ভ করাটাও ইম্পসিবল বলা যায়। তো হঠাৎ করে কি এসে দিল বা কি দিল এটা মানে সবাই বুঝতে পারে যে আসলে এখানে কিছু একটা আছে।
তো এরপরে হচ্ছে ওই লোকটা বললো যে যেহেতু আপনাদেরকে এখন বিলিভ হয়েছে তাহলে আমি হচ্ছে ওর ট্রিটমেন্টটা স্টার্ট করি। এরপরে ভাইয়া ট্রিটমেন্ট করে মোটামুটি ভাইয়া তারা আলহামদুলিল্লাহ দুইজনই এখন সুস্থ, এবং এখন ভাইয়া তারাও এখনো খুব ভালো আছে। এই ছিল ভাইয়া আমার স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আর এখন সরাসরি চলে যাব আমাদের আরো একজন অতিথির কাছে, এবং আশা করছি যে অনন্ত আবারও ফিরে এসেছেন, তিনি আপনাদের অনেক আনন্দ দেবেন। ধন্যবাদ আসল ভাই আমাকে দিতে বসে দেওয়ার জন্য। তো আমি এখন যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে গিয়ে আমাদের যে কেয়ারটেকার আছে তার কাছ থেকে শোনা একটি ঘটনা। আচ্ছা। তো তিনি তখন ড্যামরা একটি বাসায় চাকরি করতেন। তো বাসাটা ছিল 6 তলা। আচ্ছা। তো সেই বাসায় তিনি চাকরি নেওয়ার পরে ভাড়াটিয়ার মুখে প্রায় শুনতেন যে 5 তলা সিঁড়িটার মধ্যে একটু প্রবলেম হয়, মানে মাঝে মাঝে দেখা যায় যে সেখানে কিছু একটা দাঁড়িয়ে আছে। তো এটা শোনার পর সে নিজে যেহেতু কখনো দেখেনি, তো সে এটা শুনতো, তো সে কখনো সে দেখতে যেত না রাতের বেলা। তো একদিন যেদিন ঘটনাটা ঘটে, তো সেদিন রাতের বেলা সে ট্যাঙ্কিতে পানি আছে কিনা সেটা চেক করার জন্য রাতের বেলা উঠতে যায়। তখন তার মনে পড়ে কথাটা যে আসলে ভাড়াটিয়ার মুখে শুনেছিলাম যে 5 তলা সিঁড়িটায় সমস্যা আছে, সেখানে কিছু একটা দেখা যায়। তো তিনি এটা ভাবতে ভাবতে যখন 4 তলায় উঠলেন, তখন তার কেন জানি মনে হলো যে সত্যি 5 তলা সিঁড়ির ওখানটায় কেউ একজন দাঁড়িয়ে আছে, লম্বা কিছু একটা দাঁড়িয়ে আছে। তো সে তার পকেট থেকে মোবাইলে যে ছোট ছোট টর্চটা সেটা সেখানে মারে, দেখে যে কিছুই নেই। তো সে মনের ভুল ভেবে সে ছাদে উঠে যায়। তো রাসেল ভাই তাদের ছাদের যে দরজাটা ওঠার, তো স্টিলের দরজা এবং সেটা অনেক পুরনো দরজা হওয়ায় সেটা খোলার সময় মানে অনেক শব্দ হয়। তো তিনি যখন ট্যাঙ্কিতে পানি আছে কিনা সেটা চেক করছিলেন, তো তখন তিনি শুনতে পান যে তিনি যতটুকু দরজাটা খুলে এসেছিলেন, মানে মনে হচ্ছে যে বাকিটাও কেউ একজন মানে খুলছে, মানে খুব বিকট শব্দ হচ্ছে। তো তিনি ভাবলেন কি যে কোনো ভাড়াটিয়া উঠলো কিনা, এত রাতের বেলা কে উঠলো। তো তিনি সেদিকে তাকিয়ে আছেন। তো তিনি ঠিক সেই মুহূর্তে রাসেল ভাই অন্ধকারের মধ্যে তিনি দেখতে পান যে 7-8 ফুট লম্বা একজন মানুষের অভাব একটা কিছু একটা সে এদিকে হেঁটে আসছে, তার দিকে হেঁটে আসছে। তো সে ভালো করে লক্ষ্য করে রাসেল ভাই দেখতে পান যে আসলে যে জিনিসটা তার দিকে এগিয়ে আসছে সেটা আসলে সোজা হাঁটছে না, সেটা উল্টো হাঁটছে। মানে পিছন দিকে হাঁটলে আমরা যেরকম দেখা যাবে সেভাবে সেটা তার সামনে দিয়ে তাকে পাস করে চলে গিয়ে সামনে আরেকটা বাসা ছিল, সেই বাসার ছাদের উপর দিয়ে চলে গিয়ে ভ্যানিশ হয়ে যায়। তো এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়, এবং সে যখন নামতে যায় তখন সে 5 তলা সিঁড়িটার মধ্যে সে তীব্র আতরের গন্ধ পায়, এবং আতরের গন্ধ পায়। তো সে যখন তার রুমে চলে যায়, তো সে ভয়ে আর লাইট অফ করেনি, সে মশারির উপর একটা চাদর দিয়ে সে ভিতরে ভাবছিল যে কি হচ্ছে, তার ঘুম আসছিল না। তো ঠিক আসলে তখন তার মনে হয় যে কিছু একটা তার রুমের মধ্যে পায়চারি করছে। সেই তীব্র আতরের গন্ধটা সে আবারও পায়। তো এটা পাওয়ার পর সে প্রচন্ড ভয় পেয়ে যায়, এবং পরদিন সকালে সে বাড়িওয়ালাকে বলে ঘটনাটা। তো বাড়িওয়ালা বলে যে এইসব কিছুই না, এটা তোমার মনের ভুল, কিছুই না, এরকম কিছুই নেই। তো আসলে এভাবে তার কয়েকদিন চলে যায়। এভাবে প্রতিদিনই সে এরকম একটা গন্ধ পায় তার রুমের মধ্যে, মনে হয় যে রাতের বেলা কেউ একজন হাঁটাচলা করছে উল্টো হবে। তো সে ভয়ে ভয়ে একদিন বলছে আসলে বিষয়টা কি, আমার মনে ভুল না অন্য কিছু, আমি একটু গিয়ে চেক করি। ওকে। তো সে রাসেল ভাই সে একদিন রাতের বেলা সে আবারও সে উঠে, ওঠার পর সে যখন 4 তলায় উঠে তখন সে আবারও সে অবয়বটাকে দেখতে পায়। এবার সে দেখতে পায় যে সিঁড়ি দিয়ে উঠছে, উল্টো উঠতেছে আর কি, মানে পেছন দিক দিয়ে উঠতেছে সে। তো এটা দেখার পর সে প্রচন্ড ভয় পেয়ে যায়, এবং সে আর উপর ওঠার সাহস পায় না। সে রাসেল ভাই নিচে চলে আসে, এবং সে চিন্তা করে যে এখানে থাকা যাবে না। তো সে পরের দিন বাড়িওয়ালাকে বলে, এবং সে সেখান থেকে চাকরি ছেড়ে দেয়। আচ্ছা, এটাই ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমরা ঝটপট আপনার ঘটনাটা শুনে আসবো। জি, আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম রায়ান রশিদ, এসেছি বাংলা মোটর থেকে। জি। আচ্ছা, আমার যে স্টোরিটা ভাইয়া, এটা আমার হচ্ছে হুজুরের কাছ থেকে শোনা। এই স্টোরিটা হচ্ছে গুলশানের একটা বাড়ির। তো ওই লোকটা হচ্ছে অনেক বড় শিল্পপতি ছিলেন ওই ওনার বাড়িতে, আর উনি একটু হুজুর টাইপের বেশ ধরে থাকতেন, বাট হচ্ছে ভেতরে ভেতরে উনি বিভিন্ন ধরনের খারাপ কাজ, যেমন নেশা করা ইত্যাদি, সুদ খাওয়া ইত্যাদি করে থাকতেন। বাট বাইরে দিয়ে অলওয়েজ উনি খুব নামাজ কালামি বা মানুষকে দেখাতে খুব বেশি পছন্দ করতেন। তো একদিন তার বাসায় আর কি অনেক আত্মীয় স্বজনরা ছিল। হঠাৎ করে 3 জন আর কি এসে বলছে যে আমরা খুব বিপদে আছি, আমরা আল্লাহর
দিন প্রচার করার জন্য বের হয়েছিলাম, বাট আজকে রাত্রে থাকার মতো কোনো জায়গা নেই, আমরা একটু আপনার কাছে সহায়তা চাচ্ছি, শুনেছি আপনি নাকি এরকম অনেক হেল্প করেন। তো ওই লোকটা হচ্ছে আরো সুযোগ পায় যে সবাইকে দেখানোর, তো ওর আত্মীয় স্বজনদের সবার সামনে হ্যাঁ অবশ্যই আপনি আমাদের ওই রুমটাতে থাকবেন, আসেন আপনারা 3 জন আসেন বলে তাদেরকে নিয়ে যায়। তো ভাইয়া সেই 3 জন লোক আর কি বলে দেয় যে এই রাত 12টার পর থেকে আমাদেরকে আর ডাকবেন না, যে কোনো দরকার হলো আমাকে আর ডাকবেন না, বা এই রুম থেকে যদি কোনো সাউন্ডও পান কেউ কিছু ইয়ে করবেন না। তো ভাইয়া এরপরে ওদেরকে থাকতে দেওয়া হয়, পরদিন সকালবেলা ওরা চলে যায়। এরপর থেকে ভাইয়া স্টার্ট হয় মানে সবচেয়ে বড় সমস্যাগুলো, যেমন ওই রুমে মাঝে মাঝে কান্নার আওয়াজ শোনা যেত, আর অথবা ওই বাড়িটা তো একটু ডুপ্লেক্স টাইপের ছিল, তো দোতলায় হচ্ছে হয়তো বা কোনো একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে থাকতো, এরকম প্রায় দেখা যেত। হয় কেউ হেঁটে যাচ্ছে, কেউ কান্না করছে, এই টাইপের, মানে আচমকা বিদ্যুৎ চলে যাচ্ছে, জেনারেটর চলছে না, এই টাইপের বিভিন্ন প্রবলেম হতো। আর ভাইয়া এই সময় আর কি আমার যে বড় হুজুর ওনাকে, আর হচ্ছে আমার যে বর্তমানে হুজুর আছেন ওনাকে ডাকা হয়। ডাকার পরে ওনারা হচ্ছে মানে আমার বড় হুজুর দেখেই আর কি ওনাকে বলেন যে আপনি তো এই টাইপের বিভিন্ন ধরনের খারাপ কাজ করে থাকেন। আর যেহেতু এই সামনে অনেক লোক ছিল, তো ওই লোকটা আমার হুজুরকে ধরে মারতে যায়। মারতে যাওয়ার পরে হুজুরটা বলে যে আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি, আর এই জিনিসটা যদি পরে আপনাকে কোনো ক্ষতি করে আমি এর জন্য দায়ভার না। তো হচ্ছে তখন হুজুরকে ওই লোকটা এসে আবার হচ্ছে সরি টরি বলে জড়িয়ে ধরে বলে কি ভাই আমি আপনার সাথে হচ্ছে কোথায় দেখা করবো বলেন, আমি একটু দেখা করতে চাই আপনার সাথে। তো পরে সন্ধ্যাবেলা ওই হুজুরের অ্যাড্রেস নিয়ে ওই হুজুরের অফিসে আসে ওই লোকটা, এসে বলে যে হ্যাঁ ভাই আমি করি এরকম, ওই গেস্ট রুমেই আমার হচ্ছে এরকম নেশা টেশা করতাম অলওয়েজ। তো বলে যে আচ্ছা ঠিক আছে, ওই লোকটা আর কি আপনাদেরকে আপনাকে বিশেষ করে শিক্ষা দেওয়ার জন্য, আপনাকে ধ্বংস বা আপনার ব্যবসা পতন বিভিন্ন ধরনের ঝামেলার জন্য কিছু একটা হয়তো বা ওই বাড়িতে করেছে, আমি আজকে রাত্রে আবার আপনার বাড়িতে যাব। এরপরে ভাইয়া হুজুরের বাড়িতে যায়, যাওয়ার পরে হচ্ছে ভাইয়া 3টা তাবিজ খুঁজে পায় ওই রুমটাতে। একটা হচ্ছে বালিশের নিচে মানে বিছানার নিচে ছিল, আর একটা বাথরুমে ছিল, আর একটা হচ্ছে ওনার রুমে একটা পেইন্টিং ছিল, সেই পেইন্টিংটার পেছনে। এরপরে ভাইয়া হুজুর হচ্ছে ওইখানে জমজম পানি দিয়ে সামথিং কিছু একটা করে, আর হচ্ছে ভাইয়া 11টা পিন নেয় এবং 11টা হচ্ছে ভাইয়া গামছা নিয়ে ওই পুরো বাসার হচ্ছে চারদিকে মেরে দেয়, দিয়ে বলে যে এই বাসাটা খুব খারাপ একটা জিনের, ওই যে ওই মানে ওই তাবিজটা ফেলানোর কারণে কোনো একটা খুব খারাপ জিন এসে আছর করেছিল, যেটার কারণে আর কি ওই লোকটার অনেক বিভিন্ন ধরনের সমস্যা হতে পারতো। তো এর আরেকটা নির্দিষ্ট দিনও দিয়ে দেয় যে এই কয়েকদিনের মধ্যে আপনারা এই বাসায় থাকবেন না, এরপরে আবার আসবেন, এসে দেখবেন যে হচ্ছে মোটামুটি ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হবে। তো ভাইয়া এই কাজটা করার পরে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া, এটাই হচ্ছে আমার একটা ছোট্ট একটা স্টোরি ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে অনেক ধন্যবাদ।